বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক সপ্তাহ ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন পড়ি শুক্রবার সকাল 10:30টায়। আরেক সপ্তাহে দ্য মিউজিক মেড মি ডু ইট পড়ি। এই বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই। আমি আল্লাহ তাআলার নিশ্চয়ই প্ল্যান আছে, ডিজাইন প্ল্যান, এবং সঠিক সময়ে সঠিকটা হয় এটাই আমাদের বিশ্বাস। বাট মাঝে মাঝে আমার মনে হয় যে এই বইটা তো আমি আগে খেয়াল করলে পারতাম। মানে এরকম অনেক বই আছে, যখন বই কিনতে যান বা বই দেখতে যান হয়তো স্কিপ করে যায় আর কি। স্পেশালি ধরেন ইসলামিক বুক স্টোর গুলোতে যখন যাবেন, সৌদি আরবের আইএপিএস বা দারুস সালাম, ওই রংচং এর এটা তো আর ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বইয়ের দোকানে গেলে আপনি দেখবেন বেস্ট সেলার এটা ওইটা কত রকম ক্যাটাগরাইজ করে সাজায় সাজায় রাখছে, এবং মেইন কথা হচ্ছে বিক্রি। আর ইসলামী ওয়ার্ল্ডে ওই এই প্রবণতাটা অনেক কম, বিশেষ করে ধর্মীয় বইয়ের ব্যাপার তো একদমই কম। ওদেরও এমনি নর্মাল বুকশপ আছে যেখানে ওই স্টাইলেই তারা বই শো করে। তো অনেক সময় মিস হয়ে যায় আর কি, ভালো একটা বইও চোখে পড়ে না। বা কথা হচ্ছে যে বইয়ের সম্বন্ধে আমরা অনেক সময় পার্সন টু পার্সন জানি। একজন পড়লো, আপনাকে বললো, "ও, এটা জানো, এটা খুব দারুণ বই", তো আপনি তখন ই করলেন। 2011 সালের বই এটা, ইংলিশ এডিশন প্রথমটা 2011 সালে হয়েছে। কিন্তু আহ, আমি তো এটা জানছি ধরেন 9 বছর পরে বা 8 বছর পরে জানছি যে এরকম একটা বই এক্সিস্ট করে। আজকে আমরা যে সাবহেডিংটা পড়বো সেটা হচ্ছে দ্য রোল অফ মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন অ্যারাউজিং সেক্সুয়াল ফিলিংস। এই কথাগুলো যেগুলো আমি বলবো এগুলো খুব যে ভালো কথা, সুন্দর কথা, বা আহ, আমাদের অন্তত আমরা যে এখানে যেভাবে চলি, যেভাবে উঠা বসা করি, যাদের সাথে উঠা বসা করি, তাদের মাঝে এই প্রসঙ্গগুলো এইভাবে আলোচিত হয় না। কিন্তু ওয়ান্স ফর অল আমরা সেটার ভিকটিম বা সেটা ধারণ করে বসে আছি, অথচ এটা আলাপ করতেছি না, সেটাও এক ধরনের মুনাফিকি বা নিফাক। তো সেই জন্য ওয়ান্স ফর অল হলো আমরা কিছু কথা বলবো যেগুলো হয়তো একটু অস্বস্তিকর লাগতে পারে কারো কাছে। কারো কাছে মনে হতে পারে যে এই কথাগুলো কি বলা দরকার ছিল, বা তবুও ওয়ান্স ফর অল আমরা মানে একবার হইলেও আমরা এটা চেষ্টা করব বোঝায় বলতে। কারো যদি কোনো অস্বস্তির কারণ থাকে, ফর এক্সাম্পল মানে মাইনর ছেলেপেলের সাথে বা কাছে, বা তাদের নিয়ে শুনতেছেন, সেটা নিজেরা একটু ই করবেন, নিজেরা একটু সেটা আহ, মানে সেটার ব্যবস্থা করবেন বা সাবধান থাকবেন সেই ব্যাপারে। এটা শুরু হচ্ছে চার্লস ডারউইনের একটা কথা দিয়ে। আহ, উনি বলছিলেন যে মানে took note of the role of music in arousing sexual feeling by proposing that music serves to attract sexual partners. ডারউইনের যে বইটা থেকে এটা ই করছেন সেটা যে দ্য ডিসেন্ট অফ ম্যান অ্যান্ড সিলেকশন ইন রিলেশন টু সেক্স, বইটার নাম। যেখান থেকে এটাই করা হচ্ছে, বা যে কাজ থেকে এটা উদ্ধৃতি, বা যে কাজ থেকে তারা এটার কথাগুলো নিছেন আর কি। One does not need to emphasize that whether in East or West, the most prevalent theme of music and singing is sex. থিম বললেন, মিউজিক, সিঙ্গিং। আমি আগেও বলছি, আমরা আফ্রিকান ট্রাইব গুলাতে আপনি দেখবেন যে মানে কথা বলতে জানে না বাচ্চা, কথা বলতে শিখে নাই, কিন্তু শরীর দুলাইতে শিখছে অটোমেটিক। মানে ওই কালচারটাই ওই রকমের। তো এরপরে বলতেছেন যে এটা মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস ড্যান্সিং অ্যাকম্পানিড বাই মিউজিক, যেগুলা নাচের সাথেই, এগুলাতে সেক্সুয়াল এলিমেন্ট থাকেই। এমনকি সকল ভারতনাট্যম বা আমাদের যেগুলো আমরা খুব ক্লাসিক্যাল মনে করি, যেসব নাচ টাচ এই ইস্টার্ন এশিয়ার, সেগুলো তো ফুল অফ সেক্স। মানে পর্দা বাদ দিল, পর্দা তো একটা ব্যাপার আছে, পর্দা বাদ দিল। আর আপনাদেরকে একটা ডেফিনেশন বলছিলাম, যে ডান্সের একটা ডেফিনেশন দেখছিলাম কোথাও, কোনো ভুলে গেছি কোথায় দেখছিলাম। ডিজায়ার অফ ফ্লেশ মানে মাংস, গোশত, ডিজায়ার অফ ফ্লেশ টু বিকাম মিউজিক। আপনার মাংস বা আপনার শরীরের যেটা মানে
ফ্লেশ যেটা, সেটা মিউজিক হয়ে যেতে চায়, কিন্তু সেটা সম্ভব না। সেটা হইতে চায় আর তার সাথে তাল মেলায়। এরকম একটা ডেফিনেশন দেখছিলাম কোনো একটা লেখালেখিতে কোথাও, ভালো ভালো জায়গাতেই। তো এরপরে বলতেছেন, ইন মেনি preliterate cultures, music and dancing served as preliminaries to mating and were closely connected with the choice of marriage partner. প্রিমিটিভ হিসেবে বলতেছেন, আদি আদি বা আদি যুগের অন্য সে কালচারে মিউজিক এবং ডান্সিং এটা হচ্ছে যে পার্টনার চুজিং এর একটা আয়োজন বলতে পারেন, বা সেইখান থেকে আপনার অন্যান্য ব্যাপারগুলা যেগুলা আনুষঙ্গিক সেগুলা। আমি বাংলাদেশে মানে এখনো আছে, হয়তো এখনকার দাম খবর রাখি না, কিন্তু আমরা যখন কলেজ জীবনে পড়তেছি তখন আপনার কমরেড হওয়ার জন্য কিছু সিলেবাস ছিল, বামপন্থী হওয়ার জন্য, কমরেড হওয়ার জন্য কিছু সিলেবাস ছিল। এদের একটা সিলেবাস ছিল জনৈক আব্দুল হালিমের লেখা ইতিহাসের রূপরেখা বলে একটা বই। এই বইটা ইন্টারেস্টিং বই, অ্যানথ্রোপোলজি বা ইত্যাদির, রিলিজিয়ান, পলিটিক্স সবকিছু মিলায় একটা জগা খিচুড়ি। তারপরেও বেশ অনেক কিছু জানার আছে। তো এখানে বলতেছিল যে মিউজিকের মতোই আরেকটা জিনিস নিয়ে বলতেছিল, যে সেটা হচ্ছে সাজগোজ। সাজগোজ এটা আমাদের মুসলিমদের খুব ভালো করে শোনা উচিত আসলে। সাজগোজ সেটা একটা টিপ হোক, একটা লিপস্টিক হোক, একটা রুজ হোক, বা এক একটা এক এক মানে এক লেয়ার অফ পাউডার হোক, যে যেটা দিচ্ছে এবং দিয়ে যখন বাইরে যাচ্ছে বা দেখাতে যাচ্ছে, এর কোর কথা হচ্ছে যে অপোজিট সেক্সকে অ্যাট্রাক্ট করা। তো ইতিহাসের রূপরেখা বইটাতে বলতেছিলেন যে ওই সময়কার প্রিমিটিভ সময়ের একটা ট্রাইব হয়তো তারা মুভ করতো যে খাবারের সন্ধানে অথবা শিকারের সন্ধানে, আহ, মানে ট্রাইব হিসাবে মুভ করতো, গোটা ট্রাইব এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। তো যখন আরেকটা ট্রাইবের সাথে দেখা হতো তখন তারা একটা পার্টি অ্যারেঞ্জ করতো। সেই পার্টি কি হতো, ইউজুয়ালি চাঁদের আলোতে নাচ গানের মতো এবং খাওয়া দাওয়ার মতো, যে যে তাদের মতো করে যে খাওয়া দাওয়া, সেটা আগুনে ঝলসানো অথবা তার আগে তাদের স্টেজে আরেক স্টেজ বা যা যা যখন ছিল আর কি, সেটা আয়োজন করতো। এবং আহ, তাদের কিছু লুমিনাস রং তারা নেচার থেকেই কালেক্ট করতো, সেগুলা তাদের মেয়েদের আহ, আহ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা অ্যাট্রাক্ট করার কাজে ব্যবহৃত হয় সেগুলাকে রং করতো সেসব দিয়ে, চাঁদের আলোয় সেগুলা স্পেশালি লুমিনাস বা স্পেশালি দেখা যেত বা মানে রিফ্লেকশন হইতো। এবং এইভাবে নাচ গান চলতো। একটা ট্রাইবের মেয়েরা চেষ্টা করতো অন্য ট্রাইবের ছেলেদের অ্যাট্রাক্ট করতে। এটা হচ্ছে মানে একদম প্রিমিটিভ একটা ব্যাপার। তো একই জিনিস আপনার অন্য নামে, অন্য অন্য ইসে এখনো আছে। মিউজিক, সিঙ্গিং, পার্টিং এবং সাজগোজ করে কোথাও যাওয়ার মিনিংটা একই আছে, মোরললেস আর কি। তখনও যা ছিল এখনো তাই আছে। আমি ইংল্যান্ডের এই সম্বন্ধে পড়ছি যে ধরেন এই আহ, এই জাস্ট ধরেন 200 বছর আগের বা 150 বছর আগের ইংল্যান্ডের সোসাইটি কি ছিল, যখন তারা যত্রতত্র রাত্রি যাপন করতে শুরু করে নাই যার তার সাথে, বা মানে প্রিমেরিটাল সেক্স বা এগুলো যখন এইভাবে র্যাম্পেন্ট ছিল না, তখন কি করতো, তখন মায়েরা, মানে বিশেষ করে ভালো ফ্যামিলির মায়েরা তাদের টিনেজ বা জাস্ট পিউবার্টিতে পৌঁছাইছে মেয়েদেরকে নিয়ে ওই পার্টিতে যাইতো। এবং মায়ের চোখের সামনে, বাপের চোখের সামনে আরেকটা টিনের ছেলে বাইশের সাথে তাকে শালীন নাচ, সকল শালীন, আমাদের কাছে তো সবই হারাম, সেটা করতে দিত। উদ্দেশ্য হচ্ছে যে মেয়েগুলো যেন হাজবেন্ড পায় আর কি। নাচ হইতো, গান হইতো বা বাট এখনকার মতো ওয়াইল্ড ছিল না হয়তো, বা এখনকার মতো ছিল না, বাবা মার চোখের সামনে, শাসনের সামনে হইতো সেই জিনিসগুলা। তো আপনার আহ এগুলা নানা নানা ইস্যু ছিল, আমাদের ইস্যু আছে আমাদের দেশে এখন। ধরেন বিয়ে শাদী গুলা আপনি যদি চিন্তা করেন, যে বিয়ে শাদী গুলা যার বিয়ে হইলো তার তো বিয়ে হইলোই, তার তো যাই হোক একটা ব্যবস্থা হইলো। কিন্তু বিয়েকে ঘিরে যে বাকি যতগুলা জিনিস হয়, হলুদ বলেন, এই পানচিনি বলেন, মেহেন্দি বলেন, যত কিছু হয়, এগুলো বেসিক্যালি কিন্তু ওয়ে আউট করে দেওয়া, যাদের বিয়ে হয় নাই তারা যেন হাজবেন্ড পাইতে পারে, বা মানে একটা একটা ব্যবস্থা করে দেওয়া, যে ফ্রি মিক্সিং মিংলিং এর, নজবিল্লাহ। কিন্তু আসলে তাই, ব্যাপারটা তাই, চিন্তা করে দেখেন। তারপরে এই ইতিহাসের রূপরেখা বললাম, মানে হঠাৎ আমার মনে হলো অনেক আমার কমরেড হওয়ার শখ যখন ছিল একটা সময়, ঢাকা কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখনকার পড়া বই, কিন্তু আমার এই কথাগুলো মনে আছে ওইখানে ছিল। দিস ইজ সিমিলার টু ড্যান্সিং সিন ইন অ্যানিমাল ডিউরিং কোর্টশিপ। এবং এটা অনেক
পশু পাখি বা ইসের ভিতরে দেখা যায়, যেমন ময়ূরের ব্যাপারে উনি বলছেন পার্টিকুলারলি, যে সে তার করে তার ইকে ইমপ্রেস করতে চায়। আহ, মানে ছেলে ময়ূরের তো হয় আপনার এই যে যে ইগুলা কি বলে এটা, যে পেখম গুলা যে মেলে, যেটা যেটা আমরা খুব সযত্নে ঘরের ভিতর সাজায় রাখি, খুব সুন্দর কালার, মাল্টি কালার। তো এটা এটা করে সে তার ইকে ইমপ্রেস করে। অ্যান্ড ইট ইভেন প্রডিউসেস সাউন্ড ওয়াইল ড্যান্সিং। গেল এটা প্রাণী জগতের কথাই গেল। এরপরে বলতেছেন যে অ্যাডিকশন টু মিউজিক, the reason for the widespread prevalence of an addiction to, মানে এই যে মিউজিকের এত ছড়াছড়ি এবং এর প্রতি যে মানুষ অ্যাডিক্টেড, মিউজিক, সিঙ্গিং, ড্যান্সিং, ইজ দেয়ার অ্যাপিল টু দ্য ইনবর্ন সেনজুয়াল ডিজায়ার অফ মোস্ট পিপল। বেশিরভাগ মানুষের অজান্তেই হোক, জানতে হোক অজান্তে হোক, বুঝে হোক না বুঝে হোক, তাদের যে সেনজুয়াল ডিজায়ার মানে সেক্সুয়াল লিবিডো যেটাকে আমরা বলি, যৌন কামনা বাসনা, সেটাকে অ্যাপিল করে দেখেই কিন্তু এত এটা এটা এত ছড়াছড়ি মিউজিকের এক নম্বর বলতেছেন, আরেকটা বলছেন অ্যাডিকশন টু, এবং এটার প্রতি যে মানুষ আসক্ত সেটার কারণ বলতেছেন। প্ল্যাটো তার বইতে, তার তার কাজে বলছিলেন যে আপনার রিপাবলিক, তার রিপাবলিক বইতে, ফেমাস বই যেটা, সেটাকে ডিমান্ডেড স্ট্রিক্ট সেন্সরশিপ ওভার পপুলার মিউজিক। পপুলার মিউজিক মানে পপ মিউজিক যেটাকে আমরা এমনি বলি, পপুলার বলতে যেটা পাবলিককে, বেশিরভাগ মানুষকে যেটা অ্যাপিল করে। সব মিউজিক তো সবাইকে অ্যাপিল করে না। ধরেন কি বলে, খেয়াল যেটাকে বলে, রাগগুলার যে খেয়াল, এটা রাস্তার একটা মানুষকে অ্যাপিল করবে না। সুতরাং এটা পপুলার মিউজিক না ওই সেন্সে। কিন্তু ধরেন ওই মমতাজ বা জেমস বা এগুলো হচ্ছে পপুলার মিউজিক, রাস্তার মানুষকে সবাইকে আপনার অ্যাপিল করে। তো প্লাটো বলছিলেন রিদম অ্যান্ড মেলোডি অ্যাকম্পানিড বাই ড্যান্স। রিদম বিট যেটা আমরা বলি, মেলোডি সুর, সব কিন্তু মিলায়াই মিউজিক। আসলে যখন আমরা এমনি বলবো মিউজিক, সবকিছু মিলিয়ে বলবো, আর যখন আলাদা আলাদা সেকশন করব তখন হয়তো একটা ইনস্ট্রুমেন্ট আসবে, একটা গান আসবে আলাদা, আহ, আহ, কণ্ঠে মানে মানে কণ্ঠসঙ্গীত আসবে, তার সাথে যন্ত্রসঙ্গীত আসবে, তার সাথে তবলা আসবে, তার সাথে ড্রাম আসবে বিট গুলাই করার জন্য, অ্যাকম্পানিড বাই ড্যান্স উনি বলতেছেন প্ল্যাটো। আর বারবারাস মানে বর্বর, এক্সপ্রেশন অফ দ্য সোল, সোল আত্মা, রুহ যেটা, তার বর্বর সাইডটা হচ্ছে এটা এক্সপ্রেশন কি, রিদম, মেলোডি অ্যাকম্পানিড বাই ডান্স, এই এই জিনিসগুলোকে বলতেছেন। তারপরে ওই রিপাবলিক বইয়ের কথা যেটা বললেন, ডিমান্ডেড স্ট্রিক্ট সেন্সরশিপ ওভার পপুলার মিউজিক, পপুলার মিউজিকগুলোকে যেন নিয়ন্ত্রিত রাখা হয় বা সেন্সরশিপ যেন থাকে, চাইলেই যেন কেউ এগুলা করতে পারে না। মানুষকে, কতগুলো জাতি আছে না যে তারা লিটারেলি দে লিভ অন মিউজিক, যেমন ধরেন ব্রাজিলিয়ানরা, হঠাৎ দেখবেন যে কোথা থেকে একটা ট্রাকের উপরে স্পিকার নিয়ে আসলো, ওই অখ্যাত কুখ্যাত শহরও দেখবেন, বড়গুলাতে তো দেখবেনই, না ওই রাস্তার মাঝখানটা আইল্যান্ডের উপরে বসাই দিল, বসাই দিয়া বাস নাচ গান মদ চললো, তারপরে যে যার মতো কইরা এক পার্টনার বগল দাবা কইরা নিজের ইসের আশ্রয় চলে গেল আর কি, যে আশ্রয় সে থাকে, যেখানেই থাকে সে, মানে ইনস্ট্যান্ট ব্যভিচারের আয়োজন আর কি। তো ব্রাজিলিয়ানরা যেমন এটাতে খুব ফেমাস, বা এরকম আর কিছু নেশন আছে যারা দে লিভ উইথ অ্যান্ড অন মিউজিক বলতে পারেন। হি ফিয়ার দ্যাট সিটিজেন্স, উনি ওনার 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 উদ্ধৃতি দেওয়া হচ্ছে এখন, উনি উনি ভয় পাইছেন যে তার তার সিটিজেনরা কি হবে, would be tempted and corrupted by weak and voluptuous air and led to indulge in demoralizing emotions. ডিমোরালাইজিং, তাদের মতো করে একদম নৈতিকতা ছিল তাদের, বা এই জিনিসগুলো হয়তো, এই যে বললাম যে আজ থেকে 200 বছর আগেও মা মেয়েকে নিয়ে যাইতো ইংল্যান্ডে ওই পার্টি গুলাতে, সোশ্যাল মিক্সিং মিংলিং এর আয়োজন গুলাতে, এবং মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রিত এবং রেস্ট্রিক্টেড একটা কোনো ছেলে বা কিছু ছেলের সাথে
মেয়ে হয়তো ভাবের আদান প্রদান করতো বা ফ্লোরে নাচতো, আবার মা তাকে বগল দাবা করে বাড়ি নিয়ে আসতো আর কি, মানে আর কিছু ছিল না তখন। তো এক ধরনের মোরালিটি তখনও ছিল, তাদেরও ছিল, তাদের ভিতরেও ছিল, বা ইউরোপিয়ান সমাজেও ছিল, ডিপেন্ডিং অন কে কোন জায়গায়। আহ, তাদের ভিতরে যে সব মনোলিথিক তা না, তাদের ভিতরে ভ্যারিয়েশনও ছিল। তো যাই হোক, বলতেছেন যে এগুলো তো অনেক আগের কথা, প্লেটোর কথা অনেক আগের কথা। তো ডিমোরালাইজিং ইমোশন যেন না করে, উইক অ্যান্ড বলাপসাস এয়ার আছে গেল। টেম্পটেড যেন না হয়, কারাপ্টেড বাই, টেম্পটেড অ্যান্ড কারাপ্টেড বাই। একটা বললেন টেম্পটেশন, টেম্পটেশন হচ্ছে জাস্ট অসওয়াস যেটা, আর কারাপ্টেড হচ্ছে যখন সে সেটাতে মানে ইন্ডালজ হয় বা সেটাতে পা দেয় বা সেটাতে সেটার ভিতরে ঢুকে যায় তখন। The spirit of music has been better summed up in a very laconic and precise saying of the early Muslim scholar Al-Fudail ibn Iyad. বলতেছেন যে খুব শর্টে, খুব সহজে, খুব অল্প কথায় সামারাইজ করছেন এই যার কথা বললাম, আল-ফুদাইল ইবন ইয়াদ। উনি বলছেন গিনা, আমরা বলছিলাম গিনা মানে হচ্ছে মিউজিক অ্যান্ড সিঙ্গিং কে একত্রে গিনা বলা হয়। গিনা ইজ এ প্রিলোড টু জিনা। খুব সুন্দর কথা, ছোট্ট কথা শেষ। জিনার মানে প্রিপারেশন হচ্ছে গিনা, অথবা অরিয়েন্টেশন হচ্ছে গিনা। গিনার থ্রুতে মানুষ জিনাতে যায়। অ্যাডাল্টারি এন্ড ফর্নিকেশন ব্র্যাকেটে লিখছেন, এসের বইয়ের নাম দিয়ে দিচ্ছেন, কোন বই থেকে বলতেছেন। সো বলতেছেন যে আমরা টিনেজারদের ভিতরে মানে পার্নিশিয়াস, বলতেছেন পার্নিশিয়াস এফেক্ট অফ মিউজিক। পার্নিশিয়াস কথার মানে হচ্ছে খুব সূক্ষ্মভাবে কারাপ্টিং, খুব সূক্ষ্মভাবে খারাপ এফেক্ট ফেলে, খুব সূক্ষ্মভাবে অনিষ্ট দিকে নিয়ে যায় যে জিনিসটা, সেটাকে বলি আমরা। তো we cannot overemphasize the observation that teenagers are even more prone to musical effects of music দেন পিপল ইন আদার এজ গ্রুপ। টিনেজারদের ভিতরে দেখা যায় যে এটা অবভিয়াসলি সবকিছুতেই টিনেজাররা তো সব ব্যাপারেই ইজি প্রে, অথবা যেহেতু তাদের এই জন্য তো এক্সপিরিয়েন্সের কথাগুলো বলা হয় যে ইসলামী স্কলারশিপে পার্টিকুলারলি বয়সটাকে ভ্যালু করা হয়। ওমর বলছেন বা আরো সাহাবীরা বলছেন যে যতদিন তারা এই যে ইসলামিক বিলিফ যে বইটা, ওটাতে দুই জায়গাতে আছে যে যতদিন তারা তাদের এল্ডারদের কাছ থেকে দিন শিক্ষা করবে, দিন নিবে, ততদিন তারা ঠিক আছে, কিন্তু যখন তারা ইয়াঙ্গারদের কাছ থেকে নিবে তখন তাদের ধ্বংস শুরু হবে বা ধ্বংস হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আছে, অন্য সাহাবীদের আছে। এবং ইসলামে এই আহ, খালি বয়সী একটা যোগ্যতা সেটা আমি বলতেছি না, কিন্তু বয়স্কদের কাছ থেকে দিন নেওয়ার আর্জ আছে ইসলামে। আমরা এটা আগেও পড়ছি, একটা বই পড়ছি এটা নিয়ে আমরা আগে, সেটা অবশ্য একটু অন্য বিষয়, কিন্তু ওইখানেও এই কথাটা আসছে। আর চাইলে আপনাদেরকে দলিল দিতে পারবো যে কোথা থেকে ইসলামিক বিলিফ বইটাতে দুই জায়গাতে আছে, যে বইটা আমরা পড়াই নানা জায়গায়, সেটা কিন্তু দুই জায়গায় আছে। সো তারা ভালনারেবল, তারা তাদের এক্সপিরিয়েন্স কম, তারা সহজে একটা ট্র্যাপে পড়বে, তারা একটা জিনিসের ক্ষতি করবে না। এট দ্য সেম টাইম তারা মোল্ডেবল, এটা হলো পজিটিভ দিকটা, হচ্ছে মোল্ডেবল। যেমন একজন কাফের, তার যদি বয়স 60 হয়, ইটস ভেরি আনলাইকলি যে তাকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে কোনো ফল হবে, ভেরি আনলাইকলি। আমি আমি অসম্ভব বলতেছি না, ভেরি আনলাইকলি বলতেছি। যে জন্য ওই আমাদের দেশে হিজবুত তাহরির একটা দল ছিল, বা এখন নিষিদ্ধ বোধহয়, তাদের একটা পলিসি ছিল যে 30-এর উপরে কাউকে তারা দাওয়াত দিবে না, বা দাওয়াত দেওয়ার কোনো মানে হয় না, বা সময় নষ্ট করার মানে হয় না। উইচ ইজ আংশিক হইলেও কারেক্ট, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের ভিতর বহু বহু সাহাবীদের আমরা দেখি যারা যখন তারা মুসলিম হয়েছেন তখন তাদের বয়স 30-এর উপরে ছিল। এটা এই জন্য এটা ঢালাওভাবে করলে আমরা অনেককে ডিপ্রাইভ করব বা অনেককে করব, সেটা করা উচিত না। বাট আমি একটা কথা বলতেছি যে অন্যভাবে বললাম আর কি, যে রিজিড হওয়ার কারণটা কি, তারা দে ডোন্ট ফল ফর এনিথিং এন্ড এভরিথিং। তারা অনেক চিন্তা করে, বেশি চিন্তা করতে গিয়ে হয়তো আর ইসলামেও আসতে পারে না সেটা। কিন্তু ইয়ুথ যারা, তারা যে কোনো কিছুতেই দেখবেন, যে কোনো কিছুতেই তারা ইন্ডালজড হবে অথবা জড়িত হয়ে যাবে। সেটা ভ্রান্ত আকিদা হোক, সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, সেটা দল হোক, সেটা এইটা এটা আল্লাহর সুন্নাহ যে উইজডমটা ওই যত বাড়বে তত হবে। শক্তি, এনার্জি, মেধা, মেধা বলতে ধী শক্তি,
বলবো আমি আর কি, মানে যেটা স্মৃতিশক্তি বা যেটা মেমোরি যেটাকে আমরা বলি, সেটা উদ্যম, ইমোশন, তারপরে মানে স্পিড যাই বলেন, এগুলা যত কম বয়স থাকে তত বেশি থাকবে, আস্তে 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 সেটেল ডাউন করবে। এইগুলার বদলে তখন কি আসবে? উইজডম আসবে, প্রজ্ঞা আসবে, চিন্তা ভাবনা, যুক্তি ইত্যাদির ব্যাপারগুলো আসবে। যাই হোক, সেটা আমার বিসাইডস দ্য পয়েন্ট, হঠাৎ বললাম আর কি যে তাদের ভিতরে the relation between music and sexuality can also be understood by the observation that when teenagers reach the age of puberty, they tend to receive inspiration from the prevalent themes of music and singing. সব দেশেই, সব দেশে, সব সংস্কৃতিতে, সব জায়গায়, যে যখন তারা পিউবার্টির ইসে যায়, পিউবার্টিতে পৌঁছায়, পিউবার্টি আর অ্যাডোলসেন্স আমরা গতদিন বোধহয় বলছিলাম না, অ্যাডোলসেন্স হচ্ছে যখন চেঞ্জটা হচ্ছে। একটা ছেলেকে দিয়ে ইজিলি বুঝতে পারবেন অ্যাডোলসেন্স কাকে বলে, যে তার বয়সটা নানা চড়াই উতরাই ভিতর দিয়ে যাচ্ছে, অ্যান্ড দেন ওইটা শেষ হইলো যখন, তখন সে সেটেল মানে স্থির হইল, সে ট্রানজিশনটা শেষ হলো, সে একটা ম্যানহুডের শুরুতে গেল, তখন হচ্ছে পিউবার্টি। হ্যাঁ, they tend to receive inspiration from the prevalent themes of music and singing. prevalent যেগুলো থাকে চারপাশে, যেগুলো আছে, সেগুলোর যে থিম, যেটা যেখানে যে সমাজে থাকে, আমাদের সমাজে ধরেন আজ থেকে 50 বছর আগে এক ধরনের মিউজিকের অ্যাপিল ছিল, এখন আরেক ধরনের মিউজিকের অ্যাপিল আছে, কিন্তু যেটা যখন আছে সেটাই তার তার কাছ থেকে, সে থেকে সে অনুপ্রাণিত হয়। এখানে দুইজন এলিজাবেথ ব্রাউন, উইলিয়াম হেনরি, আপনারা জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোথর বই, মানে দুইজনের বই লেখাটা খুব কমন, বাংলাদেশে কিন্তু খুবই রেয়ার। আমি মনে করতে পারি না যে দুইজনের বই লেখা, খুব রেয়ার, যদি থাকেও সেটা খুব রেয়ার। আপনার ইসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব কমন, তো দুইজনের লেখা বই এটা, অ্যাডোলেসেন্স অ্যান্ড দেয়ার মিউজিক, মানে এই ট্রানজিশনের সময়টায় যারা পৌঁছেছে তাদের কথা বলতেছেন, অ্যান্ড দেয়ার মিউজিক, এবং তাদের মিউজিক যখন এইভাবে বলবো আমরা, তখন গান বাজনা সবকিছু একসাথে আসবে। ইনসাইটস ইনটু দ্য হেলথ অফ অ্যাডোলেসেন্স, ওই বয়সটার, বয়ঃসন্ধির ঈদের মানে নিয়ে চিন্তা ভাবনা, ইনসাইট, তার ভিতরে তাকায় দেখা বা সেটা সম্বন্ধে জানা বোঝা ইত্যাদি সেন্সগুলো আসবে। তো বলতেছেন মিউজিক ইজ ইম্পর্টেন্ট টু অ্যাডোলেসেন্টস ইন মেনি ওয়েজ, অনেকভাবে এটা ইসিদের কাছে ইম্পর্টেন্ট, যারা বয়ঃসন্ধিতে আছে তাদের। ফর এক্সাম্পল, মিউজিক প্লেজ এ লার্জ রোল ইন অ্যাডোলেসেন্ট সোশ্যালাইজেশন, সোশ্যালাইজ করা, যেটা তারা যে সোশ্যালাইজ করে, সামাজিকভাবে মেলামেশা করে, যেখানেই হোক সেটা, সেটাতে মিউজিকের একটা বড় রোল থাকে। এবং দেখবেন অনেকখানি আমাদের আমাদের পাড়ায় অনেক সময় দেখি যে রাত্রে 1টার সময় একটা গাড়ি আসছে বা 12টার সময় একটা গাড়ি আসছে, তারা হয়তো একটু ঠিক ওই না, টিনেজার হয়তো বা কিছু বড় লোকের ছেলে পেলে, দুম 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 দুম, মানে নিজে শুনা হয় না, অন্য কেউ শোনাইতে হবে, অন্য কেউ সম্পৃক্ত করতে হবে এটাতে, অথবা হয়তো তাদের কাউন্টার পার্ট মেয়েরা যারা যে বাসায় আছে তাকেও শোনাইতে হবে ইত্যাদি, এগুলো হয়তো কাজ করে। As adolescents gain independence, they turn to music as an information source about sexuality and alternative lifestyles, subject that are largely taboo in home and school. যেগুলো ট্যাবু, বাসায় এবং ইসে নিষিদ্ধ, স্কুলে নিষিদ্ধ, সেই সমস্ত ব্যাপারগুলা, কি ব্যাপারগুলা? সেক্সুয়ালিটি একটা বললেন, অ্যান্ড অল্টারনেটিভ লাইফস্টাইলস দুইটা কথা বললেন। সেক্সুয়ালিটি বলতে যৌন বোধ যত রকমের, যা এটার আওতায় আসবে সব। অল্টারনেটিভ লাইফস্টাইলস, এটা একটা ব্যাপার আছে, এটা শুনতে খুব সিম্পল মনে হচ্ছে, খুব সিম্পল জিনিস না। এটা 1920 সালের একটা ফ্ল্যাপার মুভমেন্ট বলে একটা এই ছিল আমেরিকাতে। মেয়েরা তখন প্রথমবারের মতো থাকবো না কো বদ্ধ করে এই সেন্সে চুল কাটা বব কাট করলো, আর স্কার্টটাকে শর্ট করলো। তখনকার শর্ট অবশ্য জাস্ট হাঁটুর উপরে উঠানো শর্ট ছিল, এখনকার শর্ট অবশ্য আর আমি বললাম না, এটা আপনারা নিজেরাই জানেন হয়তো। তখনকার সেটাই ছিল যুগান্তকারী একটা ব্যাপার, মানে অকল্পনীয় একটা ব্যাপার, এবং এটা ছিল অপ্রেশন থেকে মুক্তি বা
তাদেরকে যে অত্যাচারিত, তারা যে নিপীড়িত, তারা যে বন্দী, সেই দশা থেকে মুক্তি এবং পুরানো জীবন ব্যবস্থা থেকে মুক্তি, এইসবের একটা আন্দোলন ছিল 1920-এর দশকে, যেটা ছোঁয়াচে প্রভাব আমি দেখলাম কয়েকদিন আগে একটা একটা আর্টিকেলে, যে 1930 সালে ইজিপ্টে এটা আসে। ইজিপ্টের অত্যন্ত প্রোগ্রেসিভ মহিলারা ওই সময় হিজাব নেকাব ছেড়ে মানে আহ, হাতা কাটা জামা পরতে শুরু করছেন, বা অপেরা বা ইসে অংশগ্রহণ করতে শুরু করছেন। যাই হোক, ওইটারই ঢেউ 1930-এর দিকে ইজিপ্টে এই ব্যাপারগুলো ছিল। তো এগুলার আরো যেগুলো মানে পার্টস এন্ড পার্সেল যেগুলো ছিল, সেগুলো ছিল যে ডান্সিং, যেখানে সেখানে নাচা বা যে কোনো রকমের নাচা, প্রিমেরিটাল সেক্স, বিবাহ বহির্ভূত যৌন সংসর্গ, কার্সিং, যে কথাগুলো সাধারণত ছেলেরা বলে, যে গালিগুলো ছেলেরা দেয়, যে যে সোয়ারিংটা ছেলেরা করে, বা যে টার্মগুলো ছেলেরা ইউজ করে অনেক সোসাইটিতে, আমাদের দেশে যেমন, আমি বলতে চাই না, উচ্চারণ করলাম না, আমাদের দেশে কতগুলো একদম গালি আছে না, মানে একেবারে অজপাড়া গায়ে, কিন্তু খুবই বাজে গালি বা বাজে কথা, মানে মুখে আনা মুশকিল। সব সোসাইটিতে আছে, তো যেমন চাটগাঁয়া সিলেটিদের ভিতরে হয়তো একটু বেশি আছে, বা এই বেল্টটাতে হয়তো একটু বেশি আছে, আমি এখন উচ্চারণ করতে চাই না সেগুলা। তো সেই কথাগুলাও তারা বলবে, এটাই হলো তাদের স্বাধীনতা। তো অনেক তস্তিবান আছে যেরকম যত অশ্লীল হইতে পারে, মানে ছেলেরা দাঁড়ায় পেশাব করতে পারলে সে কেন পারবে না? একটা বাস থেকে নেমে একটা ছেলে চট করে নেমে রোড সাইডে দাঁড়ায় পেশাব করলো, কিন্তু তাকে খুঁজতে হয় যে কোথায় সে আড়ালে যাবে। এটা কেন একটা মেয়ে কেন পারবে না? এটা ছিল তার একটা আপনাদের পড়ছেন কিনা আমি জানি না, এটা তার একটা ডিমান্ড ছিল নারী স্বাধীনতার আর কি, বা একটা প্রশ্ন ছিল তার প্রচলিত সিস্টেমের এগেনস্টে। সো ড্যান্সিং, কার্সিং, ড্রাইভিং, দেখেন ওই সময় 1920-এ ড্রাইভিংটা ছিল একটা মুক্তির যেটা এখন সৌদি মেয়েরা করতে চাইতেছে বা পাইতে চাইতেছে। এই সবকিছুই ছিল অল্টারনেটিভ লাইফস্টাইলের আন্ডারে আসছে, মানে প্রচলিত যে জীবন, যেভাবে জীবন চালায় আসছে সেভাবে তারা চালাবে না, এই ছিল শুরু এখান থেকে। আর সাথে দিয়ে জ্যাজ মিউজিক ছিল, তখনকার দিনে জ্যাজ মিউজিক অনেকই ছিল। জ্যাজ কথাটার আপনাদেরকে আগে বলছি, যারা ছিলেন শুনছেন তারা জানেন যে জ্যাজ কথাটা হচ্ছে ইংলিশ সাহিত্যে যে 4 লেটার ওয়ার্ড, যেটা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়, সেই ওয়ার্ডটা এক্সাক্ট মিনিং হচ্ছে জ্যাজ, JAZZ। স্মোকিং, সিগারেট খাওয়া, এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা এই সময় অল্টারনেটিভ লাইফস্টাইল এর আন্দোলন শুরু হয়। সেটারই আপনার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত যেগুলো আসছে, যে ধরেন আমেরিকাতে কিছু মানুষ আছে যারা ট্রাকের উপর জীবনযাপন করে, পুরো সংসারটা একটা গাড়ির উপরে, অথবা ট্রেলার, যেগুলোতে ট্রেলারে এই করে, ট্রেলার ভিলেজ আছে, অথবা বোটে জীবন, পুরো জীবনটা বোট, সব অল্টারনেটিভ লাইফস্টাইল। এগুলো হচ্ছে মানে নর্মালি না। তারপরে ধরেন হিপ্পিরা, যেমন কমিউনে থাকতো হিপ্পিরা 70s-এ, 60s, লেট 60s 70s-এ, কি ব্যাপার, একটা একটা জায়গায় সবাই একটা নোমাডিক ট্রাইবের মতো আছে, আহ, যে যার মতো করে আজকে এই পার্টনার, কালকে ওই পার্টনার, অথবা যার সাথে যে যেভাবে পারে মিশতেছে আর কি, কোনো নাই। এবং খুব ডাউন টু আর্থ লাইফ, ওই খবিস থাকতো অথবা গাঁজা খাইতো বা ইত্যাদি জিনিসগুলা। হরে রাম হরে কৃষ্ণের যেমন কাল্ট আছে, দেখবেন এটা হঠাৎ দেখবেন আপনি ওই জাস্ট এটা ইসের জন্য আর কি, মানে একটা থ্রিল, হঠাৎ দেখবেন একটা সাদা চামড়া টিকিয়ালা নিউ ইয়র্কের রাস্তায় নাচতেছে হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে। এই ধরনের ব্যাপারগুলো আর কি, এই সবই অল্টারনেটিভ লাইফস্টাইলের ভিতরে আসে। তো বলতেছে যে ইনি এই বইতে ওনারা যেটা বলতেছেন, আমি একটু সরে গেলাম ইসের থেকে, সরি, ওনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এই অল্টারনেটিভ লাইফস্টাইল যেগুলো এবং সেক্সুয়ালিটি, এই সমস্ত জিনিসের ইনফরমেশন সোর্স হয়ে দাঁড়ায় গান বাজনাগুলা। ধরেন একটা আমাদের দেশের একটা লালন গীতি, যখন সময়ে গেলে সাধন হবে না, যখন শুনতেছেন, এটার অর্থ যদি কেউ বোঝে, বা লালন গীতের যে 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 আদি রসাত্মক ইঙ্গিত গুলো আছে, সেগুলো যদি কেউ খেয়াল করে বা কেউ বোঝে, অথবা বাংলাদেশি, আমি এমনি বলি ভাই, বাংলাদেশের গ্রামের কথাই বলতেছি, ধরেন শহরের কথা বাদই দিলাম। আজ আমরা যখন ছোট, তখন আমরা কি শুনছি, জ্বালাইলে যে জলে আগুন, নিভানো বিষম দায়, আগুন জ্বালিস না আমার গায়ে। আপনি এটার জাস্ট শুদ্ধ বাংলা এটার অর্থ করেন, দেখেন কি দাঁড়ায়। হ্যাঁ, আমাদের দেশে আমাদের ছোটবেলার কথা বলতেছি। এই গানটা যিনি সবচেয়ে পপুলারই করছেন, তিনি আমার এক বন্ধুর মা ছিলেন, আমার বন্ধুর মা, মানে সবচেয়ে পপুলারলি যিনি গাইছেন আর কি। যাই হোক, তো এই ধরনের ব্যাপার যে নতুন তা না, বাট ফর্মটা হয়তো ডিফারেন্ট, বা ল্যাঙ্গুয়েজটা হয়তো ডিফারেন্ট,
বা সাথে যেগুলা অবলম্বনগুলো ডিফারেন্ট, কিন্তু ব্যাপারগুলা ওই তখনও ছিল, এখনো আছে। আহ, আমি আমি অবশ্য বুঝি নাই যে এটা কি মিন করতেছে বা কি বলতেছে, সেটা বুঝতেও আমার সময় লাগছে। এরকম এরকম আহ, গান তখন থেকে আছে, ইঙ্গিতবহ গান, সেই আমাদের আমাদের দেশের রেসপেক্টে বলতেছি, আর বাইরের কথা তো আছেই। সাবজেক্ট দ্যাট আর লার্জলি টাবু ইন ইন বোথ হোম অ্যান্ড স্কুল। আমি যখন জাহাজে জয়েন করি প্রথম 1979, তখন একটা গ্রুপ ছিল, এখনো আছে বোধহয়, থাকলে আমি জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, জার্মান হলেও কালো চামড়া আর কি, কালো মানে কাল্লু জার্মানি গ্রুপ ছিল আর কি গানের। বনিয়াম, আপনারা হয়তো নাম শুনছেন অনেক। তো তাদের একটা গান ছিল যেটা মিনিংটাই আমি বুঝি নাই, মানে অ্যাপারেন্ট মিনিং যেটা আর আসল মিনিং যেটা একেবারে আকাশ পাতাল তফাৎ আর কি। মিনিংটা এতই ইঙ্গিতবহ যেটা মুখে আনা আর কি। তা আমার সিনিয়র আমার বোঝাই দিয়েছেন, বুঝো না এখানে কি বলছে, এই কথা বলতেছে। তো এরকম অনেক আছে। 1986-এ আমি যখন গেলাম, ইংল্যান্ডে ছিলাম, তখন পপুলার বেশ কিছু গান ছিল। একটা গানের কথা আমার মনে পড়ে, রিল্যাক্স ডোন্ট ডু ইট ওয়েন ইউ ওয়ান্টস টু ইট। তো এই এই গানটা অত্যন্ত অশ্লীল ইঙ্গিতবহ একটা গান, কিন্তু আহ, আমরা যারা ফরেনার বা আমরা, আমাদের কাছে তো ইংলিশ ভাষাটা বিদেশি ভাষা, আমরা তো চট করে ধরতে পারবো না যে এখানে কি বললো বা কি হয়ে গেল। কিন্তু এগুলোর থেকে তারা যে জিনিসগুলা আদারওয়াইজ ডিসকাস করতে পারে না, আহ, তাদের বয়ঃসন্ধির ছেলেরা মেয়েরা, সেগুলো তারা গানের থেকে জানে আর কি। গানের থেকে জানে বা গানের দ্বারা ইন্ট্রোডিউসড হয় সেগুলোর সাথে। এরপরে বলতেছেন যে 1971 সালের একটা রিসার্চ পেপারের কথা বলতেছেন, আর কোল একজনের কথা বলতেছেন নাম। তো উনি উনি ই করছেন, 3/4 of the lyrics of top songs, songs of the 60s used love and sex as their predominant theme. ভালোবাসা বা প্যাশনেট লাভ এবং সেক্স, যৌনতাকে তাদের প্রিডমিনেন্ট থিম ছিল। 3/4, 4/3 ভাগ 1960। এখন তো বোধহয় 100% হবে, অথবা না হলেও মানে স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নিরিখে তো 100% হবে বা কাছাকাছি হবে আর কি। দ্য ট্রেন্ড ডিড নট চেঞ্জ ওভার লেটার ইয়ার্স। এই জন্য আপনাকে বলছি যে 1960s বললেন কেন, 60s এই নতুন ট্রেন্ডটা আসে, যে রক অ্যান্ড রোলের বা বিটলসরা যে বিপ্লব নিয়ে আসে, ইউকে থেকে শুরু হয়, তারপরে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছড়ায় পড়ে। এখনো পর্যন্ত বিটলসদের সেই নাম্বার 1 পজিশনটা আছে আর কি, যুগান্তকারী হিসাবে মিউজিকে। যদিও তাদের একজন ছাড়া সবাই মরে গেছে, একজন বোধহয় বেঁচে আছে এখনো, আর সব মরে গেছে। তো তারপরেও তারা এইভাবে এই চেঞ্জটা আনার পরে ইউকের বাবা মারা এটার এগেনস্টে আন্দোলন করছেন, যে তাদের ছেলে পেলে সব নষ্ট হয়ে যেতেছে মিউজিকের জন্য, এই ট্রেন্ডের জন্য। আচ্ছা, বলতেছেন যে এরপরে এগুলো চেঞ্জ হয় নাই। ইন মোর রিসেন্ট রিসার্চ পাবলিশড ইন দ্য জার্নাল অফ কমিউনিকেশন ইন 1986, কাকতালীয় ভাবে ঠিক ওই সময়টা আমি ইউকেতে ছিলাম আর কি, যে বললাম যে গানটা, একটা গান বললাম না, মানে তারপরে যে ম্যাডোনার গানগুলা বা ইদানিং কালের গুলো আমি শুনি নাই, ম্যাডোনা পর্যন্ত আমার জ্ঞান আছে। এখন লেডি গাগা বা আরো আছে, বা আপনার ধরেন এই যে আহ, কি কি বলে এসের আপনার কুইন্স বলে একটা দল ছিল, সেটার ফ্রেডি মার্কারি, অনেক মানুষের এইডসে মারা গেছে আর কি। তো এইসব এইসব মানুষগুলার যে গান, তাদের অঙ্গভঙ্গি, প্রিন্স আর একটা কথা আমি বলছিলাম, তার তাদের অঙ্গভঙ্গি, তাদের সাজগোজ, তাদের মানে ছেলেদেরও সাজগোজ, মানে অদ্ভুত সব ব্যাপার স্যাপার ছিল আর কি। তো যাই হোক, তো এখন বলতেছেন যে শার্মান অ্যান্ড ডমিনিক found that song lyrics did not become less sexually oriented in the 70s and 80s. মানে এমন না যে একটা সময়ের একটা হুজুগ ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে, তা না। মানে 60s এর কথা বলতেছেন, বলতেছেন 70s এবং 80s এ মানে কমে যায় না এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে আরেকজনের, আরো দুজনের নাম বলতেছেন, আহ খ্রিস্টিয়ানসন এবং ডি বেনেডিক্টস। ডি বেনেডিটিস, কঠিন নাম। তাদেরই 1986 পাবলিশ করছেন তারা, যে পপুলার মিউজিকের ইসে বলতেছেন তারা, রেফারেন্সে তারা বলতেছেন এক্সপ্লিসিট অ্যান্ড মেটাফরিক্যাল টু সেক্সুয়াল অ্যাক্টিভিটি। যেভাবে আমি বললাম, রিল্যাক্স ডোন্ট ডু ইট ওয়েন ইউ আনসার টু ইট, আমি তো প্রাথমিকভাবে এটাতে কিছুই পাবো না। বা বনি এম এর যে গানটা, পার্টিকুলারলি আমার সিনিয়র আমাকে এক্সপ্লেন করছিলেন, 79 ওই সময়কার,
যে হোল্ড অন আই এম কামিং একটা গান ছিল আর কি। তো এই গানের তো অন্য কোনো অর্থ আমার মাথায় আসে নাই, বাঙালি মাথায় ইংলিশ ইসে আসে নাই। কিন্তু উনি যখন আমি বোঝাই দিলেন, আমি দেখলাম যে অত্যন্ত আপত্তিকর ইঙ্গিত সেই গানটার ভিতরে ছিল। দিস রিজাল্টস শো দ্যাট মাচ অফ দ্য পপুলার মিউজিক ফোকাসেস অন সেক্সুয়াল থিমস। এই সমস্ত গবেষণা থেকে দেখা যায়, এখানে তো অবশ্য ইংলিশ গানের কথাই হচ্ছে মেনলি, বা ইংরেজি বা ইন্টারন্যাশনালি যেগুলা বাংলাদেশি গুলা এর চেয়ে কিছু না। আর এখনো কেন, এখন কেন সেই রবীন্দ্রসঙ্গীতের ভিতরেই সেই সেই ইঙ্গিত আছে। রবীন্দ্রনাথকে আমরা একদম মানে লম্বা দাড়ি প্রায় হুজুর মার্কা মনে করি, তার গানের ভিতরে অত্যন্ত অশ্লীল ইঙ্গিত আছে। আহ, থাকতেই হবে, মানে গানের উপজীব্যই তো এগুলা। গান তো সেন্টার্ড অন দিস, গান বাজনা সেন্টার্ড অন দিস। এটা এটা আমরা যত তাড়াতাড়ি বুঝি তত ভালো আর কি, বা তত লাভ। আচ্ছা, তারপরে আসতেছে যে বায়োলজিক্যাল এফেক্ট। হিউম্যান বডিতে মিউজিকের বায়োলজিক্যাল এফেক্ট নিয়ে যে সমস্ত রিসার্চ হয়েছে, আমরা যেগুলো আগে আগে আলাপ করছি আগের ইগুলাতে, ওগুলোতে আমরা দেখছি যে মিউজিকের কি পাওয়ারফুল ইমোশনাল এবং ফিজিক্যাল এফেক্ট আছে যে যে শোনে তার উপরে। দুইটা বললাম, একটা বললাম কি ইমোশনাল, একটা ফিজিক্যাল। ইমোশনালটা এই যে সেটা অন্যরকম উদাহরণ দেই, মানে যে আপনার মনটা খুব খারাপ ছিল, একটা একটা গান শুনলেন, আপনার মনটা ফুরফুরা হয়ে গেল, এটা ইমোশনাল এফেক্ট। ফিজিক্যাল এফেক্ট কি, আপনার ভিতর হঠাৎই একটা এনার্জি চলে আসলো, অথবা আপনি নিজের অজান্তেই ওই দূরে একটা জায়গায় কোথাও কিছু একটা বাজতেছে, ধরেন কোনো একটা বিয়ের বাড়িতে ধুপ 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 কিছু চলতেছে, আর আপনার এখানে পাটা নড়তেছে, এটা ফিজিক্যাল এফেক্ট। আপনি ওইটার তালে তালে পাটা নাড়াচ্ছেন অটোমেটিক্যালি। এইটারই ম্যাগনিফাইড হচ্ছে আমি যেটা বললাম, যে নাইজেরিয়া বা ঘানা বা ওই সমস্ত ওয়েস্ট আফ্রিকান দেশগুলোতে দেখবেন, অল অফ আফ্রিকা, বাট ওইগুলোতে আমি নিজে দেখছি আর কি, জিনিসগুলো হয়তো টেলিভিশনে বা এমনিতে দেখছি। মাটির সাথে কথা কয় 2 বছর বয়সে একটা বাচ্চা, সেও গা দুলাইতেছে ওই ড্রামের বিটের সাথে সাথে। এটা হলো ফিজিক্যাল এফেক্ট। এটা যে সে খুব কিছু বুঝতেছে যায় না, বুঝা করতেছে তা না, তার এমনি হচ্ছে তার উপরে এফেক্টটা। এরপরে বলতেছেন যে the result of these scientific studies clearly suggests that when singing is accompanied by musical instruments, গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, this increases its power and influence in persuading, আগেও একদিন বলছি এটার কথা, persuading the listeners to the path of corruption and lewdness। স্বাভাবিকভাবে যে কিছু করতো না, সে এই মিউজিক এবং এই ইসের ইনফ্লুয়েন্সে এটা সেটা করতে পারে। আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, লেট 70s অথবা আর্লি 80s বাংলা একাডেমিতে পাকিস্তানি কোন একটা সিঙ্গার, জাহাঙ্গীর বা এই ধরনের কিছু নাম আসছিল, বাংলাদেশি মেয়ে কাপড় খুলে ফেলতে চাইছিল এখানে স্টেজে ওইটা। কেন? এই যে লুডনেস, যেটা লুডনেস, অশ্লীলতা, হ্যাঁ, বা লুচ্চামি যেটাকে আমরা বলি, কার্নাল ডিজায়ারের যে ব্যাপারটা, এই জিনিসটা এমন ভাবে প্রভোকেট করা যায় যে মানে করাপশন এন্ড লুডনেস বলছেন, সেদিকে আপনি পারসুয়েড, মানে তাকে পারসুয়েড কথাটার ভিতর কি আছে, একটা মানে একটা ফুসলানোর ব্যাপার আছে, একটা পটানোর ব্যাপার আছে। আদারওয়াইজ সেটা করতো না, এই অবস্থাতে সে করতেছে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়। একটা পার্টির পরে দেখবেন যে ওইখানেই পরিচয়, তারে নিয়ে বিছানায় যাইতেছে আর কি, কারণ তখন এটা খুব ইজি সেই মেয়েটাকে করা। আদারওয়াইজ সে হয়তো চিন্তা করছে যে যেমন করে, যার কিছু তো মানে মায়ের কথা, বাবার কথা, প্রেগনেন্ট হওয়ার কথা, এগুলোর ভয় তো মানুষের থাকেই কিছুটা, বা একটা সংকোচ থাকে। কিন্তু কিছুক্ষণ এই মিউজিক বা ওই সিঙ্গিং এর সাথে, তার সাথে যদি আহ কি বলে জয়েন্ট বলে ওরা, বা ওই কি বলে ডোপ, মানে গাঁজা বা ওই রকমের যে স্মোক টোক থাকে কি কি সব, অথবা মদ পানি থাকলে, বাস তাহলে তো কথাই নেই। আরো এগুলো সব অ্যাড করে আর কি, মানে যোগ করে ওই এফেক্টটাতে। কিন্তু যদি কিছুই না থাকে, ধরেন কিছু, যেমন বাংলাদেশের ওই বাংলা একাডেমির মিউজিক্যাল শোতে তো আর এগুলো ছিল না, কিন্তু তারপর শুধু মিউজিকে এটা করছে আর কি, মিউজিক ওয়াজ এনাফ আর কি। তো বলতেছেন যে পারসুয়েডিং, মানে পারসুয়েডিং কথার ভিতরে সেন্স থাকে যে আদারওয়াইজ সেটা করতো না, তাকে ফুসলানো হচ্ছে, পটানো হচ্ছে, এন্ড দেন সে একসময় রাজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিউজিকের একটা এফেক্ট, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটার জন্য বাবা মারা 60s রাস্তায় নেমে আসছিলেন রক মিউজিক বা রক অ্যান্ড রোলের এগেনস্টে করতে, যে তাদের আহ, মানে বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা পার্টে যাচ্ছি, অল্প একটু জায়গা পূর্ব, হয়তো আজকে 20 মিনিটের মতো আছে আমাদের, আমরা ইনশাল্লাহ 20 মিনিটে যতটুকু পারি। রিসার্চ অন এন্ডোরফিনস অ্যান্ড সেলফ ডিলিউশন। এন্ডোরফিনস হচ্ছে ন্যাচারাল
painkillers in our bodies that are released in times of massive stress or trauma. আপনি একটা ব্যথা পেলে অথবা স্ট্রেসে থাকলে এই এই এইগুলা আহ, এই আহ, মানে হরমোন টাইপের জিনিস আর কি, বা নিঃসরণ যেটাকে আমরা বলি, সেই রকমের জিনিস যেটা ন্যাচারাল পেন কিলার্স আপনার। This is a natural mechanism that takes place in our bodies at the time of an accident or injury to reduce the intensity of pain. ন্যাচারালি এটা রিলিজড হয় মানে অ্যাক্সিডেন্ট অথবা ইনজুরি যদি হয় আপনার, যাতে আপনার ব্যথাটা কমে আসে। দের ইজ এ ট্রেড অফ, কিন্তু এটার একটা পে আছে, মানে পে অফ আছে, মানে এটা একটা মূল্য আছে। দো মানে একটা 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 মূল্য দিতে হয় শরীরকে বা মানুষকে বা যে পার্সনকে। ইন দ্যাট উই লুজ অ্যালার্টনেস অ্যান্ড অ্যাটেন্টিভনেস, আমরা অ্যালার্ট থাকি না তখন এই অবস্থায়, এবং অ্যাটেন্টিভ থাকি না। দুইটা কথা বললেন। অ্যালার্ট মানে কি, চারিদিকে আপনার খেয়াল থাকতেছে কি, এইটা হলো একটা, যে ধরেন পেছনে একটা শব্দ হলে আপনি তাকাইতেছেন ঘুরে, এটা হলো অ্যালার্টনেস। আর অ্যাটেন্টিভনেস কি, আপনি কায় মনে কোনো একটা জিনিসকে, একটা জিনিসে কনসেন্ট্রেট করতেছেন, সেটা কথা হোক, কাজ হোক, বা একটা পড়া হোক, বা একটা অন্য কিছু হইতে পারে। এইটা কি হয়, এটা কমে যায়। মুভিং ইনটু এ স্টেট অফ সেলফ ডেলিউশন where we lose the sensation of pain, এবং একটা ডেলিউশন, ডেলিউশন মানে একটা বিমোহিত হওয়া বা একটা ইসের ভিতরে থাকা, মানে মানে আনরিয়েল একটা অবস্থায় যাওয়া। ডেলিউশন কথাটা মিনিংটা সেটাই, মানে যেটা সত্য না। একটা শব্দ বলে দেখি, ডেলিউশন, বিভ্রান্তি না, হ্যাঁ, বিভ্রান্তি টাইপের একটাই, সেটাই চলে যাওয়া, স্টেট অফ ডেলিউশন, একটা বিভ্রান্তি চলে যাওয়া, আপনি মানে রিয়েলিটিতে নাই আর এখন। ওয়ার উই লুজ দ্য সেন্সেশন অফ পেইন, যখন আপনি ব্যথাটা আপনার কমে যাবে। ফিজিক্যালি বলতেছেন, এটা মেন্টাল ব্যাপারেও আসবে এটা। Simply stated, endorphins have pain relieving properties similar to drugs as morphine and codeine. যেটার কথা বলেন, মরফিনের যে এফেক্ট থাকে ওইরকম সিমিলার, হয়তো তীব্রতা ভ্যারি করতে পারে। কোডিন বলে একটা বললেন, এইগুলার যে এফেক্ট থাকে এই ড্রাগের, সিমিলার এফেক্ট থাকে এন্ডোরফিনসের। এন্ডোরফিনস আমাদের ভিতরেই আছে, নিজের ভিতরেই আছে। which also cause loss of attentiveness, ওইগুলাও মরফিন বা কোডিন যখন যখন নাও দেওয়া হয় কোনো রোগীকে, তারও অ্যাটেন্টিভনেস কমে যায়, সেও আর কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না, বা একটা ডেলিউশন স্টেটে থাকে। ব্যথা আছে কিন্তু ব্যথা ফিল করতেছে না। মিউজিক হ্যাজ দ্য সেম এফেক্ট ইন দ্য সাইকোলজিক্যাল রেম, মিউজিকের এই সাইকোলজিক্যাল মানসিক ব্যাপারে, মানসিক ক্ষেত্রে একই রকমের এফেক্ট আছে। দ্য লিম্বিক সিস্টেম অফ, আগের দিন লিম্বিক সিস্টেম পড়ছিলাম, যে সামনের যে অংশটা ব্রেনের, যেখানে মেমোরি থাকে, যেখানে লং টার্ম মেমোরি থাকে, বা আরো অনেক কিছু সেক্সুয়াল রেসপন্সেরই থাকে, বা আরো অনেক কিছু বলছিলাম আমরা, যাই হোক। নাসিয়া বলছিলাম কোরআনের ভাষায়, মানে এইটা যার কন্ট্রোলে থাকে, মানে এটা আল্লাহর কন্ট্রোলে, তো এইটা যার কন্ট্রোলে থাকে তার কন্ট্রোলে সবকিছুই থাকে, এই ধরনের একটা সেন্স আছে আর কি। তো এটা হচ্ছে ফ্রন্টাল ব্রেন, যেটা আর কি আমাদের সামনের দিকটা, যেটা ফোর লক্স বলে, যেটা সামনের চুলগুলার জুটিটা যেটা ধরলে যেটা পাওয়া যাবে সেটা আর কি। কোরআনে আসছে এই টার্মটা, আসছে বা হাদিসে আসছে, ইসলামিক লিটারেচারে আসছে। The limbic system of the brain plays a major role in the reaction to music. এই আগে আমরা লিম্বিক সিস্টেম কি সেটা পড়ছি। মিউজিক যখন কেউ শোনে তখন এই অংশটা একটা মেজর রোল প্লে করে। That portion of the brain has region called opioid receptors that are highly sensitive to the presence of endorphins. ধরেন অ্যান্টেনা টাইপের জিনিস আছে, বা সেন্সরি সিস্টেম আছে যা সেন্স করে আর কি। অপিওয়েড রিসেপ্টরস বলছেন আর কি, অপিওয়েড রিসেপ্টরস, যেগুলোর একটা একটা নাম বললেন এটা আর কি। দ্যাট আর হাইলি সেন্সিটিভ টু প্রেজেন্স অফ এন্ডোরফিনস, ডাক্তার থাকলে কেউ তারা আরো বেটার বলতে পারবেন। তো এন্ডোরফিনস এর প্রেজেন্স যদি রিলিজ হয় বা হয়, তাহলে এরা খুব সেন্সিটিভ, এটা 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 রিসিভ করে জিনিসটা, অ্যান্ড উইচ ব্লান্ট দ্য ফিলিং অফ পেইন, এবং ব্যথার এইটাকে ভোতা করে দেয়, অর্থাৎ কমে আসে ব্যথাটা। The fact that music affects the emotions so profoundly could be due to the involvement of music in the release of endorphins. মিউজিক যখন শোনে কেউ, তখন তার ভিতরে এন্ডোরফিনস রিলিজড হয়, এবং সেই জন্যই আপনার ইমোশনকে এত এত প্রফাউন্ড বা এত 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 বেশি রকমের ইনফ্লুয়েন্স করতে পারে মিউজিক, উইচ কজ দ্য ইমোশনাল রেসপন্স দ্যাট উই ফিল, এবং সেখান থেকে আমরা যেটা ফিল করি, একটা মিউজিকের পরে যেটা ফিল করি সেটা আসে ডিউ টু লিসেনিং অফ দ্য পেইন
এইখানে আসতেছে আসল কথাটা। ইন জেনারেল মিউজিক আপনার ব্যথা কমায় দিবে। ব্যথা বলতে শারীরিক ব্যথা তা না, আপনার মনের কষ্টটা কমায় দিবে। আপনি একটু ভোঁতা হয়ে যাবেন, আপনার অ্যালার্টনেস কমে যাবে, আপনার অ্যাটেন্টিভনেস কমে যাবে, আপনি ভোঁতা হয়ে যাবেন, আপনার ডেলিউশনের স্টেটে চলে যাবেন, আপনার মনটা খুশি খুশি লাগবে আর কি, অকারণেই মানে মনটা একটু ফুর্তি ফুর্তি একটা ভাব আসবে। তো বলতেছেন যে ডিউ টু দ্য লেসেনিং অফ দ্য পেন, লিসেনিং টু মিউজিক মেক মেক এ পার্সন ফিল বেটার। আর সেই কারণেই আপনি ইন জেনারেল মিউজিক শুনলে আপনি বেটার ফিল করবেন। সেটা ডিস্ট্রেস হোক, সেটা মনের কষ্ট হোক, সেটা বিরহ হোক, সেটা দুঃখ হোক, যাই হোক, সেটার থেকে আপনি একটু ইজ ফিল করবেন। আর এটাকে ক্যাপিটালাইজ করেই কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, বিলিয়ন বিলিয়ন ডলার্সের ইন্ডাস্ট্রি। একটা একটা নতুন যখন অ্যালবাম রিলিজ হয় তখন এটার দাম থাকে অনেক বেশি, বিফোর ইট বিকামস পাবলিক। বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি কপি করতে পারেন না। তো এই জন্য মানে মিউজিক একটা বড় ওই আর কি, কুইক বড়লোক হওয়ার এইগুলার সাথে সেক্স অ্যান্ড ড্রাগ অলওয়েজ ইনভলভড। আপনার সবচেয়ে কুইক বড়লোক হওয়া, আপনারা জানেন তো, আগে বলছি আপনাদেরকে যে এখনকার স্পোর্টস বলতে আমরা যা বুঝি, অথবা গেমস বলতে আমরা যা বুঝি, মানে ফিজিক্যাল গেমস, অল অফ ইট ইজ বেসিক্যালি শরীর প্রদর্শন ইন অ্যানাদার ফর্ম। যেটা গ্ল্যাডিয়েটররা ওই এসে রোমানদের সামনে যে শরীর প্রদর্শন করত, বীরত্ব প্রদর্শন করত, আর রোমান মেয়েরা মদ খাইতে খাইতে শীষ দিত আর বেট করতো যে এটা জিতবে ওইটা জিতবে, বা যা হইতো সেখানে সোজা কথা কৃতদাসদের দিয়া, সেটাই একটা পরিশীলিত ফর্মে হয় মিউজিক। সেটা বাস্কেটবল বলেন, ফুটবল বলেন, আমেরিকান ফুটবল বলেন, যা বলবেন সবকিছুতেই আমরা একটু রিয়েলাইজ করি না। রিয়েলাইজ না করলেই যে একটা জিনিস সত্য না তা না, আমরা একটু ভিতরে মানে বাতাসের ভিতরে ডিপ থেকে আমরা যেমন রিয়েলাইজ করি না যে আমরা আপনার 30 ফুট পানির কলামের ওয়েট বহন করতেছি, বাতাসের চাপ শরীরের উপরে, এটা রিয়েলাইজ করি না বিকজ আমরা প্রতিনিয়ত এটার ভিতরে আছি। একইভাবে স্পোর্টসে ডুবে থাকলে আমরা রিয়েলাইজ করি না, কিন্তু স্পোর্টস বেসিক্যালি হচ্ছে ইটস অল অ্যাবাউট শরীর প্রদর্শন অ্যান্ড সেক্স। আপনি রিয়েলাইজ করেন না করেন, মানেন না মানেন, আপনি টেনিস তারকাদের কথাই দেখেন, মেয়েদের কথা, শারাপোভা, তারপরে কি বলে ওই সেরেনা উইলিয়ামস, দুই বোন আছে না কাল্লু, এরা কি করে এখানে? মানে এরা আসলে ফিল্ম স্টারদের চেয়েও বা গায়ক গায়িকাদের চেয়েও অনেক অনেক জায়গাতে পপুলার বিকজ অফ শরীর প্রদর্শন। স্পোর্টস বেসিক্যালি শরীর প্রদর্শন ইন ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, পরিশীলিত ফর্মে। তো এগুলো হচ্ছে খুব কুইক মানির জায়গা কিন্তু, মিউজিক, পর্নোগ্রাফি, স্পোর্টস, এগুলো হচ্ছে কুইক কুইক পয়সা বানানোর জায়গা বা কুইক ক্যারিয়ার বানানোর জায়গা। আপনি দেখবেন ভালো করে মোজ জ্বালানে একটা ছেলে বিলিয়নিয়ার বিকজ সে হয়তো বাস্কেটবল ভালো খেলে অথবা সে ভালো গান গায়, বা একটা মেয়ের কথা বলতেছি, মানে সে পয়সা গুনতেও শিখে নেয় কিন্তু তার পয়সা ম্যানেজ করার জন্য সে অলরেডি কোম্পানি হায়ার করছে, এত পয়সা তার, টাকা। যাই হোক, আমরা ফিরে আসি আবার। এগুলা কিছুটা যেমন স্পোর্টসের কথাটা তো রিয়েলাইজই করেন না। দিনের পর দিন আমরা টিভি খুলে বসে দেখতেছি, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে দেখতেছি, মনে করতেছি যে কত একটা মানে পরিশীলিত আনন্দ বা কত একটা নিষ্পাপ আনন্দ, বেসিক্যালি কিন্তু এটা শরীর প্রদর্শন। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। তো এরপরে বলতেছেন কিন্তু এই এফেক্টটা খুব শর্ট টার্ম। মিউজিকের এই যে এফেক্টটা বলেন যে ফিলিং বেটার, এটা কিন্তু খুব শর্ট টার্ম, যতক্ষণ মিউজিকটা প্লেড হচ্ছে ঠিক ততক্ষণই। এবং এটা কখনো কখনো এমনও হয় যে এটা ওই যে আমরা বলি না যে হ্যাংওভার বলি না একটা কথা, মদের বেলায়, যে মদ খাওয়ার পরে নেশাটা যখন ছুটে যায়, নেশাটা যখন ছুটে যায় তখন কি হয়, মানুষ খুব একটা লো ফিল করে। মিউজিকের ব্যাপারটাও কিন্তু তাই। একটা ধরেন আয়োজন, একটা কনসার্ট, মানে এই বিশাল বিশাল লাইট দিয়ে আর্মি স্টেডিয়ামে, বুঝছেন না, আমাদের কোন মন্ত্রী জানি মাটিতে বসে পড়ছিল মিউজিকের ঠেলায়, তো বিশাল বিশাল লাইট দিয়া আপনার আর্মি স্টেডিয়ামে হইতেছে, বাইরে এসে দেখবেন আপনি একটা অন্তঃশ্বাস শূন্যতায় ভুগতেছে, একটা লো, মানে আপনার একটা মানে মনে হচ্ছে যে আপনার জীবনটা রেখে চলে আসলেন ওইখানে আর কি। হ্যাঁ, হইতে পারে এটা লো। তো বলতেছেন যে শর্ট টার্ম খুব, which lasts only while the music is being played, শুধুমাত্র যতক্ষণ শুনতেছেন ততক্ষণ। This unfortunately may lead to a person to play music all the time to get that feeling. সেই জন্যই
মানুষ সারাক্ষণ মিউজিক শুনে, আপনি দেখবেন ইয়াংস্টার্সদের ভিতরে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো দেখবেনই, মানে কানে লাগানোই আছে একটা। তো আমাদের এখানে দেখবেন যে আপনার মিউজিকের ব্যাপারে দেখবেন যে সবসময় ইয়াংস্টার্সদের ভিতরে দেখবেন সবসময় কানে একটা কিছু লাগানো আছে, রাস্তায় হাঁটতেছে, গাইতেছে, শুনতেছে। আমার একদিন, আপনাদের বলছি কিনা আমি মনে পড়ে না, কাউকে কাউকে হয়তো বলছি যে আমরা একদিন, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এসে যাইতেছিলাম মানে ওই মালয়েশিয়াতে আপনার পেনাং বলে একটা ইয়ে আছে, ফেরি পার হইতে হয়। তো ওইখানে একটা ইন্ডিয়ান লুকিং ছেলে, কালো দেখতে বা যাই হোক, মানে সে যে অন্য মানুষের ভিতরে আছে, ফেরিতে যে অন্য মানুষের, খুব কম বয়স যে তাও না, এমন ভাবে সে শরীর এবং মাথা দুলাইতেছে যে মানে একটা চিড়িয়া, মানে জাস্ট বান্দরের মতো লাগবে আর কি, যে বানর যেভাবে আপনার কাছে হয়তো মনে হয় বানরের অনেক মুভমেন্ট সেরকম মনে হবে, কিন্তু হি ইজ নট রিয়েলাইজিং যে সে মানুষের ভিতরে আছে বা চারপাশে কে আছে কারা আছে, কোনো কোনো খেয়ালই নাই তার আর কি। যাই হোক, এই যে বলতেছে যে এই জন্যই মানুষ সব সময় একটা মিউজিকের প্রতি এবং ফিলিং থাকে যে একটু শুনলে তার মনটা ভালো থাকবে, বিকজ এটা পার্মানেন্ট না, এটা মিউজিক বন্ধ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়, লিডিং টু অ্যাডিকশন। সেটা কি এক ধরনের নেশায় পরিণত হয়, মিউজিক ছাড়া থাকতে পারে না মানুষ। দিস ইজ হাউ ড্রাগস ওয়ার্ক, এবং এইভাবেই কিন্তু ড্রাগ কাজ করে। আমি অনেককে বলছি যে জীবনে প্রথম যে যারা স্মোক করছেন, জীবনে জীবনে প্রথম যে সিগারেটটা খাইছেন, কেউ বলবেন না যে তার ভালো লাগছে। ওই খুব বিষাদ লাগছে, তিতা লাগছে, কাশি দিছেন, গন্ধ লাগছে, অ্যান্ড দেন একটা দুইটা তিনটে চারটে করে আপনি একদিন 40 স্টিক স্মোকার হয়ে গেছেন। সেই এভাবেই ড্রাগও কাজ করে, এভাবে বলতেছেন এই লেখক। আচ্ছা, মানুষ তাদের এংজাইটি যেটাকে বলে, এংজাইটি বলতে কি বলবো আমি, যে মানে আহ, দুশ্চিন্তা বা স্ট্রেস যেটা, হ্যাঁ, সেটা দূর করার জন্য, সেটা দূর করার জন্য মানুষ এমন কিছু মাধ্যমে যায় যেটা ইন রিয়েলিটি আর শ্যালো, শ্যালো মানে স্থূল, মানে এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী কোনো শান্তির ব্যাপার না, চিরস্থায়ী কোনো ভাল লাগার ব্যাপার না, চিরস্থায়ী কোনো প্রশান্তির ব্যাপার না। তার যে এংজাইটিটা আছে, তার যে কষ্ট আছে, তার যে দুঃখ আছে, তার যে অভিযোগ আছে, অথবা যাই হোক, মানে একটা ডিস্টারবেন্স আছে ভিতরে, সেটার চিরস্থায়ী সলিউশন একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে জাস্ট ডোপিং, যেটাকে আমি বললাম, আপনার আপনার গায়ে একটা মানে লোকাল একটা অ্যানেস্থেসিয়া দিল, দিয়ে আপনার একটা টুকরা মাংস কাইটা নিয়ে গেল, আপনি কিছু বুঝলেন না, কথার কথা। তো আপনার ব্যথাটা কিন্তু অনওয়ার্ড থেকেই গেল, কাটার সময় বুঝলেন না, কিন্তু আপনি ফর দা, মানে এরপরে গড নোজ কতদিন পর্যন্ত থাকবে সেটা, এটা এই কথাই বলতেছেন যে ইন রিয়েলিটি আর শ্যালো, এই যে ইন্টারমিডিয়েট জিনিসগুলোকে নিচ্ছে, মানে দে আর লাইক ফুড উইচ, মানে যে এগুলো খাবারের মতো, যেগুলা আহ, মানে ইসের কথা বলতেছেন, যে যে সমস্ত মিন্স বা যেগুলো এসে, যে ওই সমস্ত খাওয়া মানে সেগুলো খাবারের মতো, যেগুলা টেম্পোরারি। খাবার কি হয়, খাবার টেম্পোরারি, মানে খাবার দিয়ে আপনি কিন্তু ক্ষুধাকে চিরতরে শেষ করতে পারেন না, এটা ঠিকই আছে, আল্লাহ এটা শুন না, এটা আল্লাহ, এটা কোনো সমস্যা নাই, যত খাইলেন খিদাটা গেল, আর 6 ঘন্টা পরে আবার খিদা লাগলো, মানে এটা কোনো চিরস্থায়ী না, এরকম ব্যাপার আর কি, বাট অনলি টেম্পোরারি বলতেছেন। দিস ইজ ট্রু অফ দ্য স্পিরিচুয়াল হাঙ্গার অ্যাজ ওয়েল। স্পিরিচুয়াল হাঙ্গার বা আমাদের আত্মার যে খোরাক, সেটার ব্যাপারে এটা সত্যি কথা যে মিউজিকটা এক টেম্পোরারিলি আপনার সোল বা আত্মাকে, আহ, আপনার আত্মার কোনো একটা নিড প্রশমিত করে, কিন্তু পার্মানেন্ট না। ইন অ্যাডিশন মিউজিক ইজ নট ইভেন পিওর ফুড, বলতে খাওয়ার বেলায়, পিওর ফুডের বেলায় এটা প্রযোজ্য, যে পিওর ফুড খাইলেন 6 ঘন্টা পরে আপনার আবার খিদা লাগবে, ভালো খাবার খাইছেন, দুনিয়ার বেস্ট খাবার খাইছেন, তারপর লাগবে। কিন্তু উনি বলতেছেন যে মিউজিক অনেকটা এভাবে কাজ করে, বাট আরো একটা অ্যাডিশনাল অ্যাডজেক্টিভ লাগাই দিচ্ছেন, যে মিউজিক কিন্তু এবং কি পিওর ফুডও না। প্রফেসর অ্যালান ব্লুম বলে একজনের কথা বলতেছেন, জাঙ্ক ফুড অফ দ্য সোল, মানে আত্মার জাঙ্ক ফুড, অর্থাৎ আমাদের চিপস এর মতো জিনিস আর কি, চিপস বা এই যে যেগুলা খাই আমরা, বার্গার বুর্গার যেগুলা পোলাপানে খুব পছন্দ করে, এগুলা কি জাস্ট জিব্বা একটু ভালো লাগলো, পেটটাও একটু ভরলো, তা আসলে সব দিক দিয়ে ক্ষতি করলো আর কি। যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, যা দেওয়া থাকে, সেই টেস্টিং সল্ট থেকে শুরু করে, মানে মনোসোডিয়াম গ্লুটামেট থেকে শুরু করে যা কিছু থাকে, এগুলোর ভিতরে এগুলোর সুস্বাদু করতে গিয়ে যেসব সস ফস এটা সেটা দেয়, সবকিছুই কিন্তু আপনার জন্য ক্ষতিকর, কিন্তু আপনার জিব্বায়ও ভালো লাগলো, পেটটাও কিন্তু ভরছে আসলে। তো এটা একজন স্কলার উনি বা একজন লেখক উনি বলতেছেন যে জাঙ্ক ফুড অফ দ্য সোল, such a food is more like the saltiest water of the sea. সমুদ্রের পানির মতো, যখন খুব তৃষ্ণায় কেউ সমুদ্র পানি যদি খায়ও,
বা পান করে, the more a person drinks it, the thirstier he or she gets. যত সে এটা খাবে তত তার তৃষ্ণাটা বাড়বে, তৃষ্ণা কমবে না। Such a food is actually detrimental to our spiritual health. এইরকম জাঙ্ক ফুড মিউজিকের মতো আমাদের স্পিরিচুয়াল হেলথের জন্য ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। হ্যাঁ, এটা এটা আত্মার জন্য ক্ষতিকর বা আত্মার প্রশান্তির জন্য ক্ষতিকর। তো বলতেছে যে কেন ক্ষতিকর বলতেছেন, বিকজ ইট গ্রাইন্ডস ডাউন আওয়ার স্পিরিচুয়াল স্ট্রেংথ। আমাদের যে মানসিক যে শক্তি থাকে একটা একটা প্রতিকূল অবস্থা ফেস করার, একটা জীবন যুদ্ধের একটা ইকে ফেস করার, একটা চ্যালেঞ্জকে ফেস করার যে স্ট্রেংথ থাকে আমাদেরকে, এটাকে কি করে and puts it into a state of এটাকে এটাকে গ্রাইন্ড ডাউন মানে এটাকে নিঃশেষ করে দেয়। গ্রাইন্ড মানে হচ্ছে যে ওই যে জাতায় পিষলে যে এফেক্টটা হয় সেটা আর কি। তো এটাকে আওয়ার স্পিরিচুয়াল স্ট্রেংথ সেটা চলে যায় এবং puts us into a স্টেট অফ স্পিরিচুয়াল ডেলিউশন। আত্মিক বিভ্রান্তি একটা, মানে আপনার দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জ বা প্রবলেম সবই আছে, সব কিছুই যায় নাই, কিন্তু আপনার আত্মাটা বা আপনার সেলফটা মনে করতেছে যে আপনি রিলিফ পাইছেন বা আপনি রিলিভড অফ দোজ পেইনস অথবা দোজ চ্যালেঞ্জেস অথবা দোজ কাঠিন্য যেটাই বলেন সেটার থেকে সেলফ ডেলিউশন একটা স্টেটে নিয়ে যায়। হেলদি ফুড ইজ কনস্ট্রাকটিভ ফর আওয়ার ফিজিক্যাল বডি। যে ফুডগুলো হেলদি, আজকাল এগুলি নিয়ে মানুষ অনেক কনসাস, তারপরেও অনেক কিন্তু আছে বা অনেক প্রশ্ন আছে। তো হেলদি ফুড কি করে, ইজ কনস্ট্রাকটিভ ফর আওয়ার ফিজিক্যাল বডি। আপনার ফিজিক্যাল যে বডি আছে সেটার জন্য কনস্ট্রাকটিভ, সেটাকে এড করে, সেটাকে ভালো রাখে, সেটাকে আহ, ক্ষয় মানে যেটা আমরা বলি ক্ষয় পূরণ যেটা বলি, অথবা সেটার ওয়ের এন্ড টিয়ারকে করে, বা যাদের বাড়ার বয়স আছে বাচ্চারা তাদেরকে বৃদ্ধিতে সাহায্য করে। ইট বিল্ডস ইট আপ, বডিটাকে এটা বিল্ড আপ করে যখন বিল্ড আপের এইজ, আর বিল্ড আপের এইজ যখন শেষ হয়ে যায় তখন কি মেনটেন করে অন্তত একটা ভালো অবস্থায়। অন দ্য আদার হ্যান্ড, ওয়েন জাঙ্ক ফুড এন্টার্স ইনটু আওয়ার বডি, যখন জাঙ্ক ফুড আমাদের শরীরে ঢুকে, ইট ফিলস টেস্টি টু দ্য টাং, আমি যে কথাগুলো আগে বলে ফেলছি, বাট ইট ইজ আনহেলদি ফর আওয়ার বডি। কিন্তু আমাদের শরীরের জন্য আনহেলদি। শরীরে অনেক স্ট্রেস, শরীর মানে চোখে দেখা যায় না, অনেক স্ট্রেস ফিল করে শরীর এবং সেগুলোকে রিয়েক্ট করে। আপনার এই জাঙ্ক এই কি বলে এই সফট ড্রিঙ্কের কথা আমি পড়ছিলাম একখানে, এই সফট ড্রিঙ্কের ইটা হচ্ছে মানে প্রচন্ড স্ট্রেসফুল কোন একটা দুঃসংবাদ আসলে আপনার শরীর যেভাবে রিয়েক্ট করে, বা আপনার প্রচন্ড ভাবনা চিন্তা ভাবনা আপনার একটা দুশ্চিন্তা আপনার মাথায় আসছে তখন যেভাবে রিয়েক্ট করে, জাঙ্ক খাইলে কি বলে সফট ড্রিঙ্ক খাইলে একই রিয়েকশন হয় শরীরে। আচ্ছা, আর চিনির কথা বাদই দিলাম, চিনির অংশ তো রইলই, 17 চামচ চিনি থাকে নাকি একটা কোক ক্যানের ভিতরে, সেটা তো চিনি তো ব্রেনকে ড্যামেজ করে দেয় আপনি জানেন, বা ইত্যাদি এক্সেস অফ চিনি, প্রয়োজনের অতিরিক্ত যেটা। ইট ফিলস টেস্টি, আনহেলদি বডির জাঙ্ক ফুডের মতোই, জিব্বায় ভাল লাগে, শরীরের জন্য খারাপ। ইন দ্য সেম ওয়ে, লিসেনিং টু মিউজিক ইজ নট স্পিরিচুয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড ইট কজেস স্পিরিচুয়াল ডিজিজেস অফ দ্য হার্ট ইন ইটস লিসেনার। এইটা হচ্ছে আসল কথা। এই মিউজিকটা স্পিরিচুয়ালি বেনিফিশিয়াল না, বরং হার্টে ডিজিজেস অফ দ্য হার্ট ইন ইটস লিসেনার। এই হার্ট বলতে অন্তর বোঝাচ্ছেন এখানে, না পাম্প করা হার্ট না আর কি। তা আমাদের 2-4টা লাইন আছে, 2-1 মিনিট হয়তো আমরা একটু 11:30 চেয়ে বেশি যাব, কিন্তু আমরা এইটুকু শেষ করে একটা এন্ডে নিয়ে আসি। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে শুনবেন এখন যেগুলো আমরা বলবো। ইবনুল কাইমের কিছু কথা আছে যে অন্তরের ডিজিজ যেগুলা, এগুলো আমরা পুরানো কথা, কিন্তু এটা নতুন, মানে এখানে উল্লেখটা নতুন। সেটা হচ্ছে যে শাহাওয়াত শুবুহাত আমরা বলি, একটা হলো ডাউট, একটা হচ্ছে আহ শুবহাত মানে হচ্ছে রিপুর তাড়না, যেগুলা কামনা বাসনা ইত্যাদি। এখন দেখেন, এই লেখকের কাছ থেকে আমি প্রথম শিখলাম যে ডাউটটা উপরে, ডাউট ডাউট হচ্ছে অন্তরের একটা ডিজিজ, মানে সন্দেহ প্রবণতা। এইটার উপর মিউজিক যারা শুনে তাদের মিউজিকের একটা প্রফাউন্ড এফেক্ট আছে। মিউজিকের জন্য মানুষের অন্তরটা সন্দেহবাদী হয় বা সংশয়বাদী হয়, তার মনে অনেক সন্দেহবাদী প্রশ্ন জাগে। এটা কিন্তু আমি আগে জানতাম না, এখানে ফার্স্ট জানলাম এই বইটাতেই। উনি কি বলতেছে, ডিজিজেস অফ ডাউট ক্রিপ ইনটু হার্ট ওয়েন দ্য লেভেল অফ ফেথ ইজ রিডিউস। যখন ইমানের লেভেলটা কমে যায়
তখন কি হয়? সন্দেহ আপনার অন্তরে ঢোকে। This happens when hypocrisy is nurtured in the heart due to listening to music. এটা কখন হয়? যখন আপনার অন্তরে আপনি মুনাফিকি পোষণ করতেছেন মিউজিক, গান, ডিউ টু লিসেনিং টু মিউজিক। কিভাবে এটা আমরা যাবো এসে? There is a profound link between listening to music and disease of hypocrisy. গান শোনা এবং মুনাফিকির ভিতরে একটা অদ্ভুত সম্পর্ক আছে। As will be shown in details later in this book. পরে এই বইতে দেখাবেন। কিন্তু আপাতত আমি বলে দেই কি আছে। এই একই জিনিস কবিতাতে আছে। আমাদের এক বোন আমাকে বলছেন কবিতা সম্বন্ধে একটু বলতে। কবিতাতে একই জিনিস আছে। আল্লাহ কোরআনের সূরা সূরার 221 নম্বর আয়াত অ্যারাউন্ড দ্যাট কি বলছেন? যে কবিরা যা বলে সেটা মিন করে না। অথবা মুনাফিকির কথা বলছেন তাদের উপর তারা মিথ্যুক, তাদের উপর শয়তান ভর করে, তারা বলে যেটা সেটা মিন করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তার একজন গভর্নরকে স্যাক করছিলেন নিজের বউকে একটা প্রেমের কবিতা লেখার জন্য। নিজের বউর কাছে উনি একটা প্রেমের কবিতা পাঠাইছিলেন যেটা মদিনার রাস্তায় রাস্তায় মেয়েদের ভিতরে মুখে মুখে শোনা যাইতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু কানে আসছে, যে উনি খবর নিয়ে দেখলেন যে অমুক গভর্নর তার বউরে পাঠাইছে এটা। তো উনি তারা স্যাক করে দিলেন। স্যাক করে দেওয়ার পরে ও সে একটা অ্যাপিল করতে আসছিল, এসব বললো যে আমি তো আমার নিজের বউকে লিখছি। বলছে এই জন্য তোমাকে দোররা মারা হলো না, শুধু স্যাক করা হয়েছে, কারণ তুমি সমাজে করাপশন ছড়াইছো। আপনি বলেন যে যে কোনো একটা মানে কবিতাই তো শেষ পর্যন্ত গান হয়, তাই না? লিরিক যেমন ধরেন আহ, নিফাকের কথা আমি বলছি, কিভাবে নিফাকটা আসে, যে আপনি যেটা বলতেছেন আপনি এটা মিন করেন না বা ওটা সত্য না। অহরহ গানের কথাগুলো কিন্তু তাই। যেমন ধরেন এভরিথিং আই ডু ইট ফর ইউ, একটা গানেরই একটা ওয়েস্টার্ন গানের একটা লিরিক কথা। টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। এটা কি সত্যি কথা? মানুষ কি মানুষ ছাড়া বাঁচতে পারে না? অবশ্যই বাঁচতে পারে। আপনি আপনার বাবা মারা গেছে কবে, বাঁচতেছেন। আপনার ওয়াইফ মারা গেলেও বাঁচতেছেন। আপনার মা মারা গেলেও বাঁচতেছেন। কারোর জন্য কারো কিছু আটকায় থাকে না। এই যে নিফাক গুলা বলতে বলতে কিন্তু এগুলা আপনি আপনি যা বলেন সেটা মিন করেন, আপনি যেটা মিন করেন সেটা বলেন না, এই এই ব্যাপারে চলে যাচ্ছে কিন্তু। ডেলিউশন মানেই তো আসলে মিথ্যা, মানে মিথ্যার একটা রাজ্যে আপনি বসবাস করতেছেন। পাপ তো আসছেই সাথে, প্রত্যেকটা পাপ আপনার ইমানকে ডিপ্লিট করে এবং প্রত্যেক স্টেপে আপনার ইমান ডিপ্লিট হওয়ার সাথে সাথে আপনার এখানে নিফাক ঢোকে বা খারাপ জিনিস ঢোকে, বা আস্তে আস্তে সেটা এই কোন লেভেলে গিয়ে হবে সে আপনার সন্দেহ প্রবণতা ঢোকে, মানে হার্টটা নষ্ট হয়ে যায় ইন এ সেন্স। অসত্য থাকতে থাকতে, মুনাফিকি থাকতে থাকতে, মিথ্যা কথা থাকতে থাকতে, ইমপ্রেস করার থাকতে থাকতে, বা আপনার আমার চেয়ে যে কোনো একটা যে কোনো একটা গল্প, যে কোনো একটা কবিতা নিয়ে বলেন, এই যে আহ, ভূপেন হাজারিকার যেটা শুনে মানুষের চোখ ছলছল করছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কি একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। সেই ভূপেন হাজারিকা কিন্তু শেষ পর্যন্ত বিজেপির টিকেটে প্রচন্ড হিন্দুত্ববাদী, ঘৃণার মানে এর চেয়ে বড় আমি তো আর হিটলারকে দেখি নাই, কিন্তু নিজের জীবদ্দশায় দেখলাম যে ঘৃণা ঘৃণা মানুষের কিভাবে জীবিকা শক্তি, মানে চালিকা শক্তি হতে পারে, জীবনী শক্তি হতে পারে, এটা আমি দেখলাম এই এই বিজেপির এবং আরএসএস বিজেপি এই ইসের হিন্দুত্ববাদীদের ইসে দেখলাম। তো এই কথাগুলো বলে একটা মানুষ কিভাবে বিজেপির টিকিট ইলেকশন করতে পারে, তার মানে তার অন্তরটা নিফাকে ভর্তি। এইভাবেই কিন্তু অন্তরগুলা মিউজিক থেকে নিফাকে ভর্তি হয়ে যায়, মুনাফিকি আসে ভিতরে। আচ্ছা, diseases of desire arise when heart succumbs to lowly desire of the self and wants to go into a state of delusion. Diseases of desire মানে শাহাওয়াত যেটাকে বলছেন, কামনা বাসনা রিপুর যেটা, সেটা জেগে ওঠে যখন লোলি ডিজায়ার, যেটা যখন আমরা একটা মিউজিকের বশবর্তী হয়ে বা একটা ইসের হয়ে, সেটা তো মিউজিকের দুইটা এফেক্টই আছে, মানে বলতেছেন যে অন্তরের দুইটা রোগ, একটা হচ্ছে সন্দেহের রোগ শুবহাত, একটা হচ্ছে শাহাওয়াত, দুইটাই মিউজিকের জন্য হয়। এইখানে যেটা বলতেছেন যে ডিজিজ অফ ডিজায়ার, এটা হয় যখন ইসের কাছে যাবেন, সে মিউজিক তো সেটাই করে। সেক্সুয়াল প্যাশন আমরা দেখছি ইন ইটস লিসেনার্স, একটু আগে দেখছি। অ্যান্ড অ্যাক্টস ইজ এ ড্রাগ, একটু আগে পড়ছি আমরা যে ড্রাগ হিসাবে কাজ করে। অ্যাজ উইল বি শোন ইন ডিটেল ইন দ্য নেক্সট চ্যাপ্টার অফ দিস বুক, এটা আমরা পরে দেখবো। কিন্তু হার্ট ডিজিজ, ডিজিজ হার্ট, ডিজিজড হার্ট, সরি, অসুস্থ একটা হার্ট যেটা, অন্তর যেটা, উইল ব্রিং অ্যাবাউট দ্য wrath অফ আল্লাহ অন দ্য ডে অফ জাজমেন্ট। অসুস্থ আত্মা যদি হয়, আপনার অন্তর যদি অসুস্থ হয়, দুইটা অসুস্থতার সাথে আমরা মিউজিকেরই দেখলাম এখানে, শর্ট একটু অল্প ছোট করে দেখলাম, বড় করে দেখবো ইনশাল্লাহ আমরা পরে।
only spiritually sound hearts are free from spiritual diseases diseases sorry অসুখ বিসুখ আর কি, ডিজিজেস প্লুরাল। শুধুমাত্র স্পিরিচুয়ালি সাউন্ড হার্ট, যে আত্মাটা শুদ্ধ, সুন্দর, সুস্থ, স্পিরিচুয়াল ডিজিজ, আত্মিক অসুখ থেকে যেটা মুক্ত, অন্তরের রোগ থেকে যেটা মুক্ত, উইল বি সাকসেসফুল অন দ্যাট ডে অ্যাজ মেনশনড ইন দ্য কোরআন। সেটাই শুধু সেই দিন সাকসেসফুল থাকবে যেভাবে কোরআনে বলা হয়েছে। এই অংশটুকু আহমদ ফরিদ বলে একজনের ইসের থেকে, একটা বই থেকে নেওয়া, আহ, বা একটা লেখার থেকে নেওয়া, যেখানে বলতেছেন পিউরিফিকেশন অফ দ্য সোল, একটা একটা লেখা বা একটা কাজ এখানে, মনে হয় বই, কিন্তু ওই ফিশারিসটা দেন নাই, ওইখান থেকে নেওয়া এই কথাটুকু যেটুকু আমরা এখন পড়লাম। পড়ে কোরআনের একটা আয়াত কোট করতেছেন, যেটা ওই সূরাটা যেটা পরবর্তীতে কবিদের কথা বলছেন আল্লাহ, যে কবিতার কবিতার ব্যাপারগুলা, এই জন্য আল্লাহ এখানে ওই আয়াতগুলোতে কি বলছেন, ইল্লাল্লাযিনা আমানু বইলা এক্সাম করছেন, শুধুমাত্র যারা ঈমান আনছে এবং যারা সৎ কাজ করে সেই সমস্ত লোক ছাড়া বাকি কবিদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয় তাদের উপর, এবং তারা যা বলে সেটা মিন করেন, অর্থাৎ মুনাফিক বলছেন আল্লাহ। এবং যায় মানে কল্পনার রাজ্যে বিচরণ করে, যেটা মনে আসে সেটা নিয়েই তারা লেখে, সেটাকে উপমা দেয়, সেটাকে করে, সেটাকে প্রেজ করে, একটা খারাপ জিনিসকে প্রেজ করে, একটা ভালো জিনিসকে দোষারোপ করে। হ্যাঁ, মানে বলতে বলতে কোথায় লিমিট সেটা বোঝে না। আপনি নজরুলের কবিতা বলেন, রবীন্দ্রনাথের কবিতা বলেন, সবকটাই এই শ্রেণীতে পড়বে। ওই বোন যেভাবে বলছিলেন, আমার একটা মনে ছিল না, কবিতা নিয়ে হয়তো আমরা আলাদাভাবে আবারও আলোচনা করব পরে কখনো। বাট কবিতাও একটা খুব কেয়ারফুলি করার ব্যাপার, কেয়ারফুলি হ্যান্ডেল করার ব্যাপার। খুব এক্সেপশন ছাড়া কবিতা প্রেমী হওয়া উচিত না, বিকজ কবিতার এই মিথ্যাচারগুলোর জন্য বা ইসের জন্য। আপনি অহরহ দেখবেন আর কি, মানে আহ, প্রথমত প্রেমের কবিতাগুলো যেগুলো আছে, প্রেম ভালোবাসার কবিতা, এগুলো তো ওই যে গান তো ওইটা থেকে আসে, ওইগুলো তো ব্যভিচার, ওইগুলো উপজীব্য হচ্ছে ব্যভিচার, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, অথবা টেম্পটেশন, বা এমন প্রেজ যে প্রেজে কেউ ওই ওই যে বললাম পারসুয়েট করা আর কি, যে প্রেজের ছেলায় মানে বিহ্বল হয়ে কেউ আপনার বিছনায় যাবে, এই ধরনের জিনিসপত্র। আর এছাড়াও কবিতার আরো অনেক ভাইসেস আছে, তবে এক্সেপশনাল হইতে পারে কখনো, যেটা আমি বললাম যে আল্লাহ যেভাবে এক্সাম করছেন সেভাবে সুন্নাতেও আমরা পাই যে কিছু শ্রেণীর কবিতাকে আল্লাহ রসুল পারমিট করছেন, যেগুলো ইসলামের কাজে লাগবে বা ইসে লাগবে। কিন্তু এছাড়া ইন জেনারেল সাহাবীদের, বিশেষ করে প্রথম জেনারেশন সাহাবীরা কবিতাকে অত্যন্ত শান করতেন। এটা আমার একটা লেখা আমি শুরু করছিলাম, ওই লেখা হয় না, আমাদের ব্যক্তি পূজা একটা লেখা ছিল, এটার ভিতরে এই প্রসঙ্গগুলো আসছিল, কিন্তু এটা শেষ হয় নাই, যাই হোক। তো ওনাদের ইসে দলিল দেখা যায় যে ওনারা অত্যন্ত অপছন্দ করতেন প্রথম জেনারেশনের সাহাবীরা, মানে প্রথম দিকের, মানে খোলাফায়ে রাশিদিন যারা, তারা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বা তাদের সময়কার মানুষজনরা কবিতাকে অপছন্দ করতেন ইন জেনারেল। তো যাক, এখানে আমরা শেষ আয়াতগুলো পড়ে আমাদের আয়োজন শেষ। আজকে আমি অলরেডি 8 মিনিট বেশি নিছি, 9 মিনিট, সরি। এখানে শেষ করে দিব আমি। এই সূরা শুআরা, 26 নম্বর সূরা। এই সূরার নামই হচ্ছে কবিগণ। এটারই এটার 88, 89 আয়াতে, 89 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, দ্য ডে when there will not benefit anyone wealth or children, but only one who comes to Allah with a sound heart. একটা ভালো অন্তর নিয়ে, সুস্থ অন্তর নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে আসবে, সেটাই শুধু তাদের কাজে লাগবে। কিন্তু তাদের ছেলে মেয়ে বা ধন সম্পদ তাদের কোনো কাজে লাগবে না। আমাদের আয়োজন আজকের মতো এখানেই শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।